ওয়েলকাম টু মাই ক্লাস সায়েন্স টিউটর 2023 চ্যানেল, যেখানে আমরা দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা করি। তো আজকে আমরা তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রির যে লেসনগুলো আমরা অলরেডি আলোচনা করেছি তার পরবর্তী অংশ ফ্যারাডের যে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে সূত্র দুটো আছে সেই সূত্র দুটো নিয়ে আলোচনা করব। আর এই সূত্রের সঙ্গে অন্যান্য যে ভৌত রাশিগুলো আছে তাদের যে রিলেশন ইন্টার রিলেশন সেগুলো আমরা জানবো। আর ই সমান এফ বাই এন অর্থাৎ ফ্যারাডে এবং ইলেকট্রন এবং অ্যাভোগাড্রো নাম্বার এর মধ্যে যে ইন্টার রিলেশনটা আছে সেটা কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা আমরা জানবো। তো চলো আজকে এই সমস্ত থিওরি পার্টের সঙ্গে বেশ কিছু প্রশ্ন থাকছে, পরিচ্ছেদ সংক্রান্ত এবং গাণিতিক অনুশীলন থাকছে। আর ভিডিওটা একটু লেংদি হবে, তোমরা প্লিজ কোঅপারেট করবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তো এটা আমি তো বলেইছি, আমার ক্যাপশনে থাকছেই, ঘরে বসেই অনলাইন টিউশন। তো বাড়িতে বসেই তোমরা যেহেতু অনলাইন টিউশন করছো, প্র্যাকটিস করছো, একটু ধৈর্য সহকারে আমার শুনলে আমার মনে হয় তোমাদের উপকার হবে। চলো বেশি কথা না বাড়িয়ে একদম আজকের ক্লাস শুরু করি। লেটস স্টার্ট। তো এরপর আমরা আলোচনা করব আজকে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা জানতে পারবো যে আসলে এই যে তড়িৎ বিশ্লেষণ পাত্রে কি পরিমাণ পদার্থ মুক্ত হবে। ধরা যাক জলের তড়িৎ বিশ্লেষণ হবে, তো সেক্ষেত্রে কি পরিমাণ তড়িৎ চালনা করলে আর হাইড্রোজেনের কত গ্রাম বা অক্সিজেনের কি পরিমাণ অ্যাকচুয়ালি মুক্ত হবে, সেই নিয়েই হচ্ছে ফ্যারাডেজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। ফ্যারাডেজ ফার্স্ট ল আমরা প্রথম আলোচনা করব। দেখো ফ্যারাডেজ ফার্স্ট ল কি বলছে, দেখো ধরো এই একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র, এই তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্য দিয়ে আমরা যখন কারেন্ট ফ্লো করব তখন যে পরিমাণ মানে কিউ আমি ফ্লো করব, তড়িৎ প্রবাহ ঘটাবো, ঠিক তার সমানুপাতেই আসলে পদার্থ মুক্ত হবে। অর্থাৎ যে পরিমাণ পদার্থ হবে মুক্ত হবে সেটা যদি আমি ডাব্লিউ বলি, ডাব্লিউ সমানুপাতিক কিউ। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে যে পদার্থগুলো মুক্ত হচ্ছে বা তড়িৎদ্বারে মুক্ত পদার্থ সেটা ওই দ্রবণে রয়ে যাচ্ছে, যাই হোক সেটা তড়িৎদ্বারই তো মুক্ত হচ্ছে। তো মুক্ত পদার্থের পরিমাণটা আসলে প্রবাহিত তড়িৎ পরিমাণের সমানুপাতিক হবে। তো গাণিতিকভাবে আমরা এটাকে বলতে পারি, যদি তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে এই 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 যে তড়িৎ বিশ্লেষ্য আছে, এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি আমরা কি করি, কিউ পরিমাণ তড়িৎ চালনা করি, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ। তার মানে ডাব্লিউ সমান কি হবে না, জেড ইন্টু কিউ। জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো এখান থেকে জেড কে আমরা কিভাবে ডিফাইন করব, জেড সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে দেখো কিউ সমান যদি 1 হয় তাহলে কি হলো, তো কিউ সমান 1 হয়ে গেলেই জেড সমান আসলে ডাব্লিউ হয়ে যাচ্ছে। তার মানে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব তড়িৎ পাঠালে যে পরিমাণ পদার্থ মুক্ত হয় সেটাই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সুতরাং জেড এর যে ইউনিট হবে সেটা হচ্ছে তড়িৎ দ্বারা মুক্ত পদার্থের যে ইউনিট, সেটা গ্রাম, এবং ডিভাইডেড বাই এটাকে আমরা বলি সিজিএস ইউনিট বলতে পারো। আর যদি এটাকে কিলোগ্রাম বলো তাহলে এইটা হবে তোমার কুলম। তাহলে আমরা বলতে পারি কিলোগ্রাম কুলম ইনভার্স। তবে যেহেতু আমরা ডাব্লুকে গ্রামে প্রকাশ করি, সেহেতু ডাব্লুটাকে আমরা যেহেতু গ্রামে প্রকাশ করি, তাহলে কেজি না বলে এখানে আমরা অ্যাকচুয়ালি এটাকে গ্রাম বলবো। তাহলে গ্রাম কুলম ইনভার্স। এবার দ্বিতীয় সূত্র যেটা আছে, দ্বিতীয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যদিও প্রথমটাও ততটাই ইম্পর্টেন্ট, কিন্তু দ্বিতীয় সূত্রটা দেখো একটু অন্যরকম। এখানে বলা হচ্ছে ধরো তিনটি তড়িৎ বিশ্লেষণ পাত্রে যদি একই পরিমাণ তড়িৎ চালনা করা হয়, অর্থাৎ মানে প্রবাহিত তড়িৎ পরিমাণ যদি একই রাখা হয়, ধরো অর্থাৎ একই সময় ধরে একই তড়িৎ প্রবাহ মাত্রা দেয়া হলো, তাহলে কিউটা কি হবে, তিনটে ক্ষেত্রে একই হবে। তো এটা বলা হচ্ছে যে প্রত্যেকটা তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ মুক্ত হবে, যেমন এক্ষেত্রে আমরা ডাইলিউট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখানে তৈরি হবে হাইড্রোজেন আর অক্সিজেন। সো হাইড্রোজেন এবং অক্সিজেন বলছে যে রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতে উৎপন্ন হবে
কপার সালফেটের ক্ষেত্রেও কপার এখানে ডিপোজিট হবে। যদি দুটোই কপার দিই কপার সালফেট দ্রবণে, একটা ডিপোজিট হবে, একটা ক্ষয় হবে। সেটাও কিন্তু ওই একই রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতেই ঘটবে, সিলভার নাইট্রেটের ক্ষেত্রেও তাই। অর্থাৎ এখানে যদি আমি ধরে নিচ্ছি সিলভার নাইট্রেটে সিলভারের তুল্যাঙ্ক ভর আমরা জানি 107, তো এখানে যদি 107 গ্রাম সিলভার মুক্ত হয়, তো কপারের ক্ষেত্রে তার যে রাসায়নিক তুল্যাঙ্ক 63.5 অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই 2, সেই রাসায়নিক তুল্যাঙ্ক অনুযায়ী এই পরিমাণ, এবং হাইড্রোজেনের 1.008 গ্রাম। আসলে হাইড্রোজেনের রাসায়নিক তুল্যাঙ্ক 1.008, কারণ আণবিক গুরুত্ব 2.016, অবভিয়াসলি 2 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 1.008, এই পরিমাণ আসলে পদার্থ মুক্ত হবে। তাহলে সহজ কথায় যেটা আমরা বুঝলাম যে যে এখানে যে পদার্থটা মুক্ত হচ্ছে তার গ্রামে প্রকাশিত ভর কি হবে, অবভিয়াসলি রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণ হবে, অর্থাৎ তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ মুক্ত হবে। তাহলে খুব সহজ করে যদি আমরা বলি, স্টেটমেন্টটা কি দাঁড়ালো না বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ থাকে, তার মধ্য দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ পাঠাই, তাহলে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে যে পদার্থগুলো মুক্ত হয়, আমরা তো জানি কোন পদার্থ মানে কোন তড়িৎ বিশ্লেষণের পাত্রে কি পদার্থ মুক্ত হয়। তো সেই যে পদার্থগুলো মুক্ত হয় তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতেই তারা কিন্তু মুক্ত হবে। অর্থাৎ আমি যদি বলি এখানে হাইড্রোজেনটা আমার W1 গ্রাম মুক্ত হবে, অক্সিজেনটা W2 মুক্ত হবে, তাহলে বলতে পারবো W1/E1 সমান W2/E2, যেখানে E1 হলো 1 নম্বর কম্পোনেন্টের তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, এবং E2টা হলো 2 নম্বর কম্পোনেন্টের রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ যেহেতু W সমানুপাতে E, অর্থাৎ যে পরিমাণ পদার্থ মুক্ত হচ্ছে যখন Q স্থির, তো আমরা বলতে পারি W সমান একটা ধ্রুবক K ইন্টু E। তো এখান থেকে রিলেশনটা আমরা নর্মালি লিখতে পারি W1/W2 সমান E1/E2, আর এখান থেকে রিলেশনটা এসে গেল W1/E1 সমান W2/E2। এই হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল, ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমরা ফ্যারাডের যে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে সূত্র, প্রথম এবং দ্বিতীয় সূত্র জানলাম। এখন এই প্রথম এবং দ্বিতীয় সূত্রর একটা সংযুক্তিকরণ অর্থাৎ কম্বিনেশন করলে কি দাঁড়ায় সেটা আমরা দেখব। ফ্যারাডেজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, এটা কম্বাইন করব। তো দেখো ফার্স্ট ল বলেছে W সমানুপাতি কি বলতো, W সমানুপাতি কি, অবভিয়াসলি তাই। যখন কি স্থির না, যখন পদার্থটির একই ধরনের তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হচ্ছে। আর দ্বিতীয় সূত্রে বলা আছে W সমানুপাতি E যখন Q স্থির। তো একই পদার্থ মানে আমরা সেখানে E স্থির ছিল, আমরা বলতে পারি E স্থির ছিল, একই পদার্থ মানে কি কম্পোনেন্ট স্থির, আর কম্পোনেন্ট স্থির হলে তার তুল্যাঙ্কও স্থির, এক্ষেত্রে কিন্তু Q স্থির। তো যৌগিক ভেদের নিয়মে এখান থেকে আমরা লিখতে পারি W সমানুপাতি QE, আর এখান থেকে লিখতে পারি W সমান কিন্তু QE ইন্টু K, K হলো সমানুপাতিক ধ্রুবক। তো এই K এর মান পরীক্ষা করে দেখা গেছে যে এর মান কি হয় 1/ফ্যারাডে, অর্থাৎ 1/96,500 এই কুলম্ব এর সঙ্গে সমান হয়, এই মানের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিভাইডেড বাই F। ওকে, অর্থাৎ W সমান QE/F, বুঝা গেল? এবার দেখো এখানে একটা জিনিস বলার আছে, যদি Q সমান আমার F হয় তাহলে সেক্ষেত্রে দেখো W সমান E। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যদি 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটায় তাহলে যে পদার্থ মুক্ত হবে সেটাই হলো তার রাসায়নিক তুল্যাঙ্ক। অথবা উল্টোটা বলা যায় 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ও রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণ পদার্থ মুক্ত হবে। অর্থাৎ 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে আমরা যদি জলের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করি, তাতে 2-1 ফোঁটা লবণ দিলে, তো সেক্ষেত্রে হাইড্রোজেন হবে ক্যাথোডে,
তো ক্যাথোডের তুল্যাঙ্ক পরিমাণ হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভর 1.008 গ্রাম, তার মানে হাইড্রোজেন মুক্ত হবে। আর অ্যানোডে অক্সিজেনের 8 গ্রাম মুক্ত হবে। এই হচ্ছে কনসেপ্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন হলো যে তাহলে এই এখান থেকে আমরা কি রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানে কোনো সম্পর্ক পেতে পারি? তার উত্তর হ্যাঁ। দেখো ডব্লু সমান আমরা এক্ষুনি আলোচনা করে জাস্ট আলোচনা করলাম, কত কি হলো না, ডব্লু সমান কিউ ই বাই এফ। একটু সমস্যা হচ্ছে, ডব্লু সমান কিউ ই বাই, একটু লেখার সমস্যা হচ্ছে। আবার আগে আমরা পেয়েছিলাম ফার্স্ট ল থেকে ডব্লু সমান জেড কিউ। তাহলে এখান থেকে আমি ডব্লুর জায়গায় রিপ্লেস করে দিতে পারি কি না, কিউ ই বাই এফ সমান জেড কিউ। এবার দেখো কিউ যদি সমান হয়, আমি বাদ দিলাম দুই পক্ষ থেকে, কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে দেখো ই সমান আসছে জেড এফ। অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষের রাসায়নিক তুল্যাঙ্ক হলো তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং ফ্যারাডে তড়িতের 1 ফ্যারাডে তড়িতের মানে গুণফলের সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোনো পদার্থের অর্থাৎ তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যদি 1 ফ্যারাডে তড়িৎ মানে পাঠানো হয়, তড়িৎ প্রবাহ ঘটানো হয়, তাহলে যে পরিমাণ পদার্থ মুক্ত হয় সেটা যদি তার 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ হয়, তাহলে সেটা অবশ্যই তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক এর মান সমান যখন প্রবাহিত তড়িৎ পরিমাণ 1 ফ্যারাডে। তো চলো এখান থেকে আর একটা রিলেশন, আমরা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, ই সমান এফ বাই এন, এই রিলেশনটা আমরা একটু এখানে এস্টাবলিশ করব। তো আমাদের মানে ফ্যারাডে কিছু পরিমাণ তড়িৎকে বোঝায়, সেই ফ্যারাডে সমান ই একটি ইলেকট্রনের আধান ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, ই সমান এফ বাই এন, এটা আমরা এস্টাবলিশ করব। তো এটা এস্টাবলিশ করার জন্য প্রথমে আমাদেরকে একটুখানি জিনিস মনে করতে হবে যে দেখো কোনো পদার্থের 1 মোল কি বোঝায় না, কোনো পদার্থের 1 মোল বলতে বোঝায় না ওই পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, 1 গ্রাম তুল্যাঙ্ক ওই পদার্থের পরিমাণ ইনটু যোজ্যতা। এবার প্রশ্ন হতে পারে যে এই রিলেশনটা কোথা থেকে এলো। খুব সিম্পলি একটু মনে করো তো, এ সমান ছিল দেখো ই ইন্টু ভি, যেখানে ই ছিল ইকুইভ্যালেন্ট ওয়েট, এ অ্যাটমিক ওয়েট, ইন্টু ভি হচ্ছে কি, তো ভি হচ্ছে ভ্যালেন্সি। একইভাবে কোনো যৌগের ক্ষেত্রে ই সমান কি ছিল না, মলিকুলার ওয়েট এম ডিভাইডেড বাই ওইখানে ছিল ভ্যালেন্সি ইন্টু নাম্বার অফ ক্যাটায়নস, তাই না, বা সিম্পলি যোজ্যতা। তাহলে কি দাঁড়ালো না, কোনো পদার্থের 1 গ্রাম মানে মোল সমান হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক ইন্টু তার যোজ্যতা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 মোল আয়ন সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইন্টু ওই আয়নের যোজ্যতা। এবার দেখো আমি এখান থেকে এইটাকে আরো লিখতে পারি, 1 মোল আয়নের আধান বা চার্জ, 1 মোল আয়নের চার্জ, শুধু চার্জটা ইন্ট্রোডিউস করলাম, সমান লিখতে পারি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা চার্জ। এবার দেখো তোমরা পড়েছো ডব্লিউ সমান ই কিউ বাই এফ, আগেই পড়েছো। এক্ষেত্রে আমরা দেখলাম কিউ সমান এফ হলে ডাব্লিউ সমান ই, তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে গেলে যে তড়িৎ লাগে সেটাই হচ্ছে 1 ফ্যারাডে। তার মানে কি বলতো, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ এটাই হচ্ছে 1 ফ্যারাডে, কারণ 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জকে কিছু পরিমাণ ইলেকট্রন দ্বারা প্রশমিত মানে কি চার্জকে মুক্ত করতে গেলে যে পরিমাণ তড়িৎ লাগে সেটাই ফ্যারাডে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জকেও কি বলতো, এটা কি বলবো, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে। আর এখানে আমি যোজ্যতাটাকে এন ধরে নিচ্ছি। এবার 1 মোল আয়ন মানে আমি কি বলতে পারি, এন সংখ্যক আয়ন, তাহলে আমি বলতে পারি এন সংখ্যক আয়নের চার্জ, আয়নের আধান বা চার্জ, আয়নের চার্জ। এবার দেখো
তাহলে একটি আয়নের চার্জ কত? একটি আয়নের আধান বা চার্জ কি হবে বলতো? NF ডিভাইডেড বাই ক্যাপিটাল N। এবার দেখো এই N এর মান যদি 1 হয়, অর্থাৎ এক যোজি, আমরা বলে দিচ্ছি এক যোজি আয়নের আধান, একটি আয়নের আধান সমান কি হবে বলতো? 1 ইন্টু F বাই N। তার মানে কি দাঁড়ালো? এবার এক যোজি আয়ন মানে কি? ধরো একটা সোডিয়াম প্লাস, তাহলে তার আধানও যা, একটা ইলেকট্রনের আধানও কিন্তু তাই। সেই জন্যই তো সোডিয়াম কি তৈরি হয়? একটা নিস্তড়িত পরমাণু তৈরি হয়। তার মানে একটি আয়নের চার্জও যা, একটি ইলেকট্রনের আধানের চার্জও তা, এক যোজি আয়নের চার্জও যা, একটি ইলেকট্রনের চার্জও সমান, খালি কি তাদের ভ্যালুটা আলাদা, মানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো সেই জন্য আমরা বলবো একটি একযোজি আয়নের চার্জ মানেই একটি ইলেকট্রনের আধান। তার মানে কি দাঁড়ালো? F বাই N, E সমান F বাই N। সো এটা একটা খুব সিম্পল রিলেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমি কিন্তু একটি ইলেকট্রনের আধান এখান থেকে কি করতে পারি? ফ্যারাডের ভ্যালুটা বসিয়ে আর অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে পেয়ে যেতে পারি 1.609 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এরপর আমরা বেশ কিছু যে পরিচ্ছেদ সংক্রান্ত যে প্রশ্ন সেগুলো আলোচনা করব। তো পরিচ্ছেদ 1.15 প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন 61, NaCl এর 1m জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে H2O এর পরিবর্তে Cl- জারিত হয়। তাহলে অ্যানোডে নর্মালি কি জারিত হয়? অ্যানোডে আমার যখন সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ হয় তখন অ্যানোডে হয় জল জারিত হবে, নয় Cl-। যদিও H2O এর প্রমাণ বিজারণ বিভবের মান Cl- অপেক্ষা কম, যদিও আমি ধরে নিচ্ছি H2O এটা কি হচ্ছে? জারিত হয়ে তৈরি করছে। তো E0 রিডাকশন পোটেনশিয়াল এর মান কত? না, জলের ক্ষেত্রে 1.23 প্লাস 1.23। তো আমি যখন E0 এটা যেহেতু অক্সিডেশন হচ্ছে, E0 আমরা অক্সিডেশনে চলে আসবো, সেই ভ্যালুটা হবে -1.23 ভোল্ট। আর ক্লোরিনের ক্ষেত্রে সেই ভ্যালুটা এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা কত? 1.36, সেটা হয়ে যাচ্ছে অক্সিডেশন করলে -1.36। তো অবভিয়াসলি 1.23 যেহেতু বেশি, তাহলে অবভিয়াসলি কি হবে? জল অর্থাৎ জল জারিত হয়ে অক্সিজেন এবং H+ উৎপন্ন করার কথা। কিন্তু আমরা অলরেডি টেক্সটে আলোচনা করার সময় বলেছি যে অক্সিজেন রিলিজ হওয়ার জন্য যে ওভার ভোল্টেজ বা অতিরিক্ত বিভব এর প্রয়োজন, সেটা সাপ্লাই না করার ফলে আসলে ক্লোরিনের ক্ষেত্রে ওভার ভোল্টেজ খুব কম হওয়ায় ক্লোরিন গ্যাস মুক্ত হয়। আমরা বলেছিলাম যে প্ল্যাটিনাম যদি এটা একটা তড়িৎদ্বার হয়, তার যে সংস্পর্শ তলে কি হয়? অ্যাকচুয়ালি অক্সিজেন যখন জমা হয়, অক্সিজেন জমার ফলে কি করা হয় না, অক্সিজেন যখন রিলিজ করবে তখন অক্সিজেন জমে যাওয়ার ফলে কি হয়? অতিরিক্ত উৎপন্ন হওয়া অক্সিজেন আর কি মুক্ত হতে পারে না। তখন কি করতে হয়? হাইলি এক্সট্রা ভোল্টেজ ক্রিয়েট করে সেই অক্সিজেনগুলোকে এখানে কি করা হয়? রিলিজ করা হয়। অর্থাৎ প্ল্যাটিনাম তড়িৎদ্বারের পৃষ্ঠে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য একটা অতিরিক্ত বিভবের প্রয়োজন হয়, যা থিওরিক্যাল মানের চেয়ে বেশি। এই অতিরিক্ত বিভবের কারণেই জলের জারণের জন্য প্রয়োজনীয় 1.36 ভোল্ট এর চেয়ে অনেকটা বেশি লাগে। ফলে এর 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 বিজারণ বিভব যেহেতু বেড়ে যায় এক্সট্রা ভোল্টেজের কারণে, সেহেতু ওর জারণ বিভবের মানটা তখন কমে যায় এবং তখন ক্লোরিন Cl-Cl2 এই রেডক্স কাপুলের জারণ বিভবের মানটা বেশি হয় এবং তখন সেই কারণেই আসলে ক্লোরিন গ্যাসটি জারিত হতে থাকে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র উল্লেখ করো। আম্লিক মাধ্যমে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 একে বিজারিত করতে কি পরিমাণ তড়িৎ লাগবে? তো দেখো, ফ্যারাডের প্রথম সূত্র, তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের
পরিমাণ যদি ডাব্লু হয়, কোষের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ আধান কিউ হয়, তাহলে ডাব্লু সমানুপাতিক কিউ, অর্থাৎ ডাব্লু সমান জেড কিউ। নেক্সট, দ্বিতীয় সূত্র, বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটানো হয়, তাহলে তড়িৎদ্বারগুলিতে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের যে গ্রামে প্রকাশিত ভর সেটা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হবে, অর্থাৎ ডাব্লু সমানুপাতিক ই, মানে ডাব্লু সমানুপাতিক ই। এবার দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের সংক্ষেপটা আমরা লিখব K2Cr2O7। সে অম্ল মাধ্যমে যদি বলা হয়, অম্ল মাধ্যমে কি হয় না বিজারিত হয়। বিজারিত হয়ে কি তৈরি করে, ক্রোমিয়াম 3+, এবং যেহেতু 7O আছে তার মানে 7H2O হবে, তাহলে অবভিয়াসলি এখানে 14H+ দিতে হবে। তাহলে টোটাল চার্জ লেফট হ্যান্ড সাইডে 14 আর এদিকে দেখো 6টা। তাহলে সমান করার জন্য আমার দিকে কি করতে হবে বলতো, এখানে 6 আর এদিকে হচ্ছে তোমার 14, আবার K2Cr2O7 দেয়নি, দিয়েছে অ্যাকচুয়ালি Cr2O7 2-, তাই 14 থেকে 2 বাদ গেলে 12, তাহলে 12-র সঙ্গে 6 নেগেটিভ করলে তবেই না 6 হবে, তো এই জন্য 6E হলো, অর্থাৎ 6E-। এবার ব্যাপারটা হচ্ছে এই বিজারণ বিক্রিয়াটা লিখতে বলেছে, কত পরিমাণ তড়িৎ আধানের প্রয়োজন। এবার দেখো এখানে 6E তার মানে 1 মোল, এটা যদি আমি ধরি 1 মোল ডাইক্রোমেট, তাহলে তার জন্য লাগছে দেখো 6 মোলস অফ ইলেকট্রন। এবার আমরা তো জানি যে 1 মোল আয়নের চার্জ, 1 মোল একযোজী আয়নের চার্জ, 1 মোল একযোজী আয়নের চার্জ সমান হচ্ছে কি বলতো, N × F। এখানে N এর মান একযোজী হলে 1 হবে, তাহলে 1 × F, তার মানে সিম্পলি 1। তাহলে 1 মোল একযোজী আয়নের আধান হচ্ছে কিন্তু ফ্যারাডে, তাহলে এখানে যেহেতু 6 মোলস লাগছে ইলেকট্রন, তাহলে 6 ফ্যারাডে হবে, তাহলে 6 × 96,500। তার মানে আনসারটা দেখো দেওয়া আছে 579,579,000 ফ্যারাডে, সরি কুলম। নেক্সট একটি জলীয় দ্রবণে যে আয়নগুলো দেওয়া আছে সেগুলো দেখো, ক্যালসিয়াম, জিঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিটি আয়নের গাঢ়ত্ব 1 মোল পার লিটার, এটা দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে দ্রবণটি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হচ্ছে না বিজারণ হয় অবভিয়াসলি, তাহলে ক্যাথোডে বিজারণ যখন হবে তার বিজারণ বিভব দেখতে হবে। তো দেখো 3টে বিজারণ বিভব দেওয়া আছে, তার মধ্যে আমরা দেখছি কপার +2 কপার, এই রেডক্স কাপুলের বিজারণ বিভব সবচেয়ে বেশি, তার মানে এর মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড ইটসেলফ, অর্থাৎ নিজে বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তার মানে কপার +2 থেকে কপার এতে সলিড এতে ডিপোজিট হওয়ার জন্য দুটো ইলেকট্রন দ্বারা যে রিডাকশনটা প্রসেস, এটা সবচেয়ে কুইকলি হবে। সো কপার আগে, তারপরে দেখো জেডেন হবে, কারণ এর ভ্যালুটা কিন্তু ক্যালসিয়াম 2+ ক্যালসিয়ামের থেকে বেশি, তারপরে অবভিয়াসলি হবে ক্যালসিয়াম। তাহলে যদি প্রশ্ন বলা হয় যে কোন ক্রমে তড়িৎদ্বার দুটিতে উৎপন্ন হবে পদার্থ, তাহলে আমরা এই ক্রমটাই বলবো। নেক্সট হচ্ছে অ্যানোডে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। তো অ্যানোডে অক্সিডেশন যখন হবে সেই ভ্যালুগুলো আমাদেরকে দেখতে হবে, অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু দেখতে হবে। তো দেখো ব্রোমিন Br2/Br- এই রিডাকশন পোটেনশিয়াল E0 কত না +1.09, তাহলে অবভিয়াসলি H0 এটা অক্সিডেশন পোটেনশিয়াল হবে -1.09, এটা ভোল্ট। আর E0 অক্সিজেন H2, অর্থাৎ জলের যে তড়িৎ বিশ্লেষণ সেটা রিডাকশন পোটেনশিয়াল 1.23 ভোল্ট। অবভিয়াসলি E0 অক্সিডেশন অফ O2/H2O, এই ভ্যালুটা তোমার হচ্ছে -1.23। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, কোন ভ্যালুটা বেশি, 1.09, অবভিয়াসলি ভ্যালুটা আমার বেশি। সুতরাং এক্ষেত্রে যেহেতু -1.09 এটা -1.23 থেকে বেশি, তাহলে Br2 কি হবে, ক্রমটা মানে উৎপন্ন হওয়ার ক্রমটা বেশি হবে O2 থেকে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করব আমরা, যে NO3- কি এখানে জানিতে হবে, তার উত্তর না। দেখো নাইট্রেট আয়ন NO3- এর এখানে N এর দেখো সর্বোচ্চ জারণ অবস্থা +5, তাহলে কি সর্বোচ্চ জারণ অবস্থায় থাকার কারণে এ কি হবে না, জারণ সম্ভব নয়, কারণ +5 সর্বোচ্চ জারণ অবস্থায় আছে, এর থেকে তো জারণের সংখ্যা বাড়তে পারে না, কাজে এর জারণ সম্ভব নয়। কাজে NO3- এর মুক্ত হওয়ার
যে ক্রম আমরা এই ক্রমে লিখবো না, ক্লিয়ার, তাই না? কারণ এটা মুক্ত হতে চাইবে না। তো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 62, সরি কোশ্চেন নাম্বার 64। এবার বলা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সোডিয়াম ব্রোমাইড NaBr এর 1 মোলার একটা জলীয় দ্রবণ নেওয়া হলো। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে আর অ্যানোডে কি উৎপন্ন হবে সেটা ব্যাখ্যা করতে হবে। তড়িৎ বিশ্লেষণটি শুরু করতে বাইরের উৎস থেকে সর্বনিম্ন কত ভোল্টেজ তড়িৎ বিশ্লেষণ কোষে প্রয়োগ করতে হবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো এখানে ক্যাথোড এবং অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হবে সেটা বুঝতে গেলে প্রথমে সোডিয়াম ব্রোমাইড কিভাবে আয়নিত হয় আমরা জানি, Na+ আর Br-, এইভাবে তো আয়নিত হয়। তো দেখো ক্যাথোডে নর্মালি Na+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সোডিয়াম এইভাবে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখাতেই পারে, যেক্ষেত্রে E0 ভ্যালু আমার দেওয়া আছে কত, রিডাকশন পোটেনশিয়াল -2.71। আর সেক্ষেত্রে জল H2O আমরা জানি রিডিউসড হলে তৈরি করে কি OH- অ্যান্ড অক্সিজেন, সরি হাইড্রোজেন, রিডিউসড হলে তৈরি হচ্ছে হাইড্রোজেন। সেক্ষেত্রে E0 ভ্যালু পোটেনশিয়াল ভ্যালুটা -0.83। তাহলে অবভিয়াসলি যেহেতু এই ভ্যালুটা আমার বেশি, তাহলে এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে, অর্থাৎ জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন রয়ে যাবে। এবার চলে আসি অ্যানোডে। অ্যানোডে দেখো Br- কি করতে পারে না, ব্রোমিন গ্যাস উৎপন্ন করতে পারে, ½ Br2 লিখতে পারি। সেক্ষেত্রে E0 পোটেনশিয়াল ভ্যালুটা আমাদেরকে দেখতে হবে -1.09। আর এক্ষেত্রে জল তো আমরা জানি জল অ্যানোডে অক্সিডাইজড হয়ে তৈরি করে অক্সিজেন প্লাস H+, এবং সেক্ষেত্রে ½ O2 2H+, এবং সেক্ষেত্রে E0 পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে -1.23। তো এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি এটা অক্সিডেশন পোটেনশিয়াল অবভিয়াসলি। তো এক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু দেখো এইটা বেশি, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, অ্যানোডে ব্রোমিন তরল উৎপন্ন হবে। তারপরে জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস অ্যাজ ইউজুয়াল রয়ে যাচ্ছে, ওকে, আর ব্রোমিনটা রিলিজ করে এখানে সোডিয়ামটা রয়ে যাচ্ছে জলীয় দ্রবণে, আর এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন আর ব্রোমিন তৈরি হচ্ছে। এবার জলীয় দ্রবণে দেখো যেহেতু OH- তৈরি হচ্ছে আর দ্রবণে Na+ রয়েছে, তার মানে জলীয় দ্রবণ কী হবে, বেসিক ক্যারেক্টার পাবে। এটা একটা এক্সট্রা আমি বলে রাখলাম বিষয়টা। এবার প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম ই সেল ভ্যালুটা কি গ্রো করবে। দেখো E0 স্ট্যান্ডার্ড সেল ভ্যালুটা কি হবে না, E0 ক্যাথোড -E0 অ্যানোড। তো ক্যাথোড ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি -0.83, আর E0 অ্যানোড ভ্যালুটা আমরা সেটা দেখতে পাচ্ছি 1.09 ভোল্ট। তো সেটা বসিয়ে দিলে -1.92। তার মানে কি বলতো, অ্যাকচুয়ালি এটা একটা যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, একটা স্পন্টেনিয়াস সেল হবে না। আর এক্ষেত্রে আমরা বাইরে থেকে তাহলে 1.92, মিনিমাম 1.92 তো দিতেই হচ্ছে, তার চেয়ে বেশি, তার মানে গ্রেটার দ্যান 1.92 আমাকে ইএমএফ ন্যূনতম এই ইএমএফটা অ্যাপ্লাই করলে তবে কি হবে বলতো, এই তড়িৎ বিশ্লেষণ সম্ভব হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষণ শুরু করার জন্য এই ঋণাত্মক মানের সমান ধনাত্মক কোনো এক্সটার্নাল ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করি তবেই তড়িৎ বিশ্লেষণটা ঘটবে। কোশ্চেন, ফ্যারাডের সূত্রের সাহায্যে 1 মোল ইলেকট্রনের আধান। দেখো আমরা অলরেডি বলতে পারি যে অলরেডি আলোচনা করেছি 1 মোল আয়ন যদি N যোজ্যতা সম্পন্ন হয়, N যদি 1 মোল আয়নের চার্জ সমান হচ্ছে NF। তাহলে এখানে একযোজি হোক আর দ্বিযোজি হোক, যাই হোক, 1 মোল আয়নের আধান বা চার্জ সমান হচ্ছে আমরা জানি NF। এখন প্রশ্ন হচ্ছে ফ্যারাডের সূত্রের সাহায্যে 1 মোল ইলেকট্রনের আধান। এবার আমি এখান থেকে বলতে পারি N এর মান যদি 1 হয়, তাহলে আমি বলতে পারি 1 মোল বা N সংখ্যক একযোজি আয়নের আধান সমান কি F। এবার 1 মোল একযোজি আয়ন ধরো Na+, আমি যদি বলি, তার আধানও যা হবে 1 মোল ইলেকট্রনের আধানও তাই হবে, খালি সমান এবং বিপরীত কি মানে সাইনটা থাকবে। তো তাহলে 1 মোল একযোজি আয়নের চার্জ সমান আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1 ফ্যারাডে, অর্থাৎ 96,500 কুলম্ব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 66 বলছে এই আয়নগুলি দ্বারা বাহিত তড়িতের পরিমাণ গণনা করো। দেখো কপার 2+,
কপার 2+ কি করে না, যদি 1 মোল আমি বলি তার টোটাল চার্জ হবে 1 মোল কপার 2+ আয়ন যখন কপারে মুক্ত হবে তখন টোটাল অ্যাকচুয়ালি কত ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না 2 × F ফ্যারাডে, 2F ফ্যারাডে। তাহলে এখানে যদি বলা হয় প্রদত্ত আয়নগুলি দ্বারা, তাহলে একটি কপার যদি হয় তাহলে ডিভাইডেড বাই আমাকে কি করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা হবে 2F/n, অর্থাৎ 1 মোল Cu2+ দ্বারা বাহিত তড়িৎ আধান হচ্ছে 2F, তাহলে একটি Cu2+ আয়ন দ্বারা বাহিত তড়িৎ আধান হচ্ছে 2F/n। জাস্ট এখানে 96,500 × 2 করে আর অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করলেই হবে। ঠিক একইভাবে আমি পাশে করে দিয়েছি, দেখো অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে আমরা করব 3F টোটাল চার্জ ডিভাইডেড বাই নাম্বার, টোটাল n সংখ্যা 1 মোলে তো আমার n সংখ্যক কণা থাকে, ঠিক একইভাবে SN4+। ওকে, তো নেক্সট কোশ্চেন, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে নিম্নলিখিত আয়নগুলির প্রতিটির 1 লিটার জলীয় দ্রবণে একই পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে উৎপন্ন ধাতুগুলির মোল সংখ্যার অনুপাত। তো সেটা করতে গেলে প্রথমে দেখো Ag+, আমরা জানি ক্যাথোডে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করে Ag সলিড। তো সেক্ষেত্রে দেখো এটা যদি আমি 1 মোল নিই তাহলে কিন্তু 1 ফ্যারাডে তড়িৎ লাগে এবং 1 মোল কিন্তু আমার সিলভার মুক্ত হবে। তো যা স্বাভাবিকভাবে আমার দেওয়া আছে প্রশ্নে 0.1, তার মানে এখানে লাগবে 0.1 ফ্যারাডে আর তৈরি হবে 0.1 মোল। ঠিক একই নিয়মে আমি যদি 0.3 এই মানে 1 মোলে 0.1 মোল Ag+কে আমি যদি 0.3 ফ্যারাডে দিই তাহলে এখানে আমার 0.3 মোল আসলে সিলভার মুক্ত হবে। তাহলে সিলভার যেটা মুক্ত হলো, Ag যেটা মুক্ত হলো সলিড সেটা হলো 0.3। তাহলে একই নিয়মে কপার 2+ এর ক্ষেত্রে দেখো যেহেতু দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে Cu ব্র্যাকেটে সলিড, সেক্ষেত্রে একই নিয়মে আমরা বলতে পারি এখানে যদি এটা 2 ফ্যারাডে দিলে তৈরি হচ্ছে আমার 2 মোলস, তাহলে এখানে 0.03 সরি এটা 0.03, তো এটা 0.03 হবে। তো 0.03 দিলে 2 হচ্ছে আমার 1 মোল, সরি এখানে 1 মোল, তাহলে 1 × 2 গুণিত 0.03 মোল। তাহলে এইটা হলো আমার কপার, এইটা হলো আমার সিলভার, আর দেওয়া আছে দেখো অরাম +3। ঠিক একইভাবে এটা কি হবে 1 × 3 গুণিত 0.03 মোল। ওকে, তো তাহলে টোটালি আমার রেশিওটা কি দাঁড়াচ্ছে 1:1/2 1/3। তাহলে 6 দিয়ে গুণ করলে 6:3:2। সো এই হচ্ছে সিম্পল রেশিও। আমি এখানে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো পাশে তোমরা সলিউশন দেখতে পাচ্ছ, এখানে করে দিয়েছি। এবার কোশ্চেন নাম্বার 68। কোশ্চেন 68-এ বলছে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান অর্থাৎ Z সমান হচ্ছে 1.04 ইন্টু 10⁻⁻5 গ্রাম পার কুলম বলতে কি বোঝো? খুব সিম্পল, হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান এই বলতে বোঝায় যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম পার কুলম মানে কি 1 কুলম তড়িৎ আধান চালনা করলে ক্যাথোডে এই যে পরিমাণটা বলেছে এত গ্রাম কি হবে না হাইড্রোজেন মুক্ত হবে, যেহেতু হাইড্রোজেনের বলেছে এত গ্রাম হাইড্রোজেন মুক্ত হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 69, কোনো মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। তো এটা আমরা জানি E সমান F ইন্টু F হচ্ছে ফ্যারাডে ইন্টু Z, এটা অলরেডি আমরা করেছি, অর্থাৎ E এর মান বেশি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 70, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে কপার সালফেট এই জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, দ্রবণটা বলছে প্রকৃতিটা আম্লিক হয়। দ্রবণের প্রকৃতি আম্লিক হয় কেন? তো খুব সিম্পলি দেখো, যখন আমরা মানে প্ল্যাটিনাম অ্যাজ ক্যাথোড ইউজ করব, ক্যাথোডে কি হবে রিডাকশন হয়। তো আগের আলোচনায় আমরা জেনেছি যে কপার আসলে এখানে মুক্ত হয়, যেহেতু কপারের রিডাকশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম হয় কম্পেয়ার টু মানে জলের যে রিডাকশন পোটেনশিয়াল তার থেকে এটা বেশি হয়, সেই জন্য কপার এখানে মুক্ত হয়। তাহলে জলীয় দ্রবণে কপার মুক্ত হয়ে যাচ্ছে, কপারের পরিমাণ কমবে সময় টু সময়। আর এটা ক্যাথোডে হলো। আর অ্যানোডে কি হবে না, অ্যানোডে সালফেটের SO4 2- আয়নের যে অক্সিডেশন পোটেনশিয়াল তার থেকে জলের
অক্সিজেনে জারিত হওয়ার যে অক্সিডেশন পোটেনশিয়াল সেটা বেশি। সেই জন্য অ্যানোডে আসলে জল ভেঙে গিয়ে কি করছে, অক্সিজেন আর H+। তো জলীয় দ্রবণে যেহেতু H+ আসছে আর SO4- তো রয়েই যাচ্ছে, তো অ্যাকচুয়ালি কি সালফিউরিক অ্যাসিড রয়ে যাচ্ছে, অর্থাৎ জলীয় দ্রবণে যেহেতু H+ আয়নের গাঢ়ত্ব বাড়ছে, তাই সিম্পলি আমরা বলবো জলীয় দ্রবণ হবে আম্লিক প্রকৃতির। তো নেক্সট কোশ্চেনটা, প্রমাণ করো 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ অর্থাৎ ই পরিমাণ পদার্থ মুক্ত করতে তড়িৎদ্বারে যে তড়িতের প্রয়োজন, মানে তড়িৎদ্বারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন সেটা 1 ফ্যারাডে। এটা একদমই থিওরিটিক্যাল কোশ্চেন, অলরেডি আমি দেখো এটা পড়িয়েছি ডিটেলসে, তো এখানে করেও দিয়েছি, তোমরা জাস্ট এখানে কি করবে বলো তো, এটাকে কপি করে নাও, ঠিক আছে। তো এখানে এই দেখো একদম সুন্দর করে দিয়েছি 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, তো এটাকে জাস্ট কপি করে নাও, আর এটা সুন্দর করে তোমাদের বুঝিয়েছি। নেক্সট কোশ্চেনে আমরা কোশ্চেন নাম্বার 72-তে যাব। পরের কোশ্চেন, 1 মোল MnO4 মাইনাস একে কি করছি আমরা MnO2-তে বিজারিত করছি। দেখো Mn এর এখানে জারণ সংখ্যা +4 আর এখানে +7, তাহলে অবভিয়াসলি 3টে ইলেকট্রনের গল্প, তাই না। জারণ সংখ্যা 3 কমছে MnO2-তে, তো জারণ সংখ্যার পরিবর্তন, MnO4 এর জারণ সংখ্যা আমরা 7 পেয়েছি আর Mn-তে পাচ্ছি প্লাস, তাহলে জাস্ট জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে 3। তার মানে 1 মোল MnO4 মাইনাস যখন MnO2-তে রিডিউসড হচ্ছে, তার ন্যূনতম তাকে 3 ফ্যারাডে আমাকে কি দিতে হবে, আধান চার্জ দিতে হবে। সো 3 মোল ইলেকট্রনের আধান মানেই 3 ফ্যারাডে, কাজেই প্রয়োজনীয় আধান হবে 3 ফ্যারাড। নেক্সট কোশ্চেন, বিগলিত NaCl মানে জাস্ট লিকুইড NaCl আর NaCl এর জলীয় দ্রবণ অ্যাকুয়াস NaCl। এবার বলা হচ্ছে এদের তড়িৎ বিশ্লেষণে কি একই পদার্থ উৎপন্ন হয়? একদম না, এটা তো আলোচনা করেছি আমরা, এখানে জাস্ট সোডিয়াম আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে ক্যাথোড অ্যানোডে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডে যখন জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করব, দুটো কন্ডিশন হতে পারে, এক তো লঘু জলীয় দ্রবণ হতে পারে, আর 2 নম্বর হতে পারে 50% বা তার চেয়ে বেশি গাঢ় জলীয় দ্রবণ। এরকম দুটো ক্ষেত্রে কিন্তু দুটো ভিন্ন পদার্থ উৎপন্ন হয়, অলরেডি আলোচনা করেছি। তো নর্মালি লঘু NaCl এর জলীয় দ্রবণে আমরা জানি ক্যাথোডে যেহেতু জলের রিডাকশন পোটেনশিয়ালটা কম, সোডিয়াম প্লাসের যে রিডাকশন পোটেনশিয়াল তার থেকে জলের ক্ষেত্রে বেশি, সেই জন্য এখানে হাইড্রোজেন ক্যাথোডে আসলে তৈরি হবে হাইড্রোজেন, এটা অনেকবার আলোচনা করেছি, ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন এবং অ্যানোডে কি বলতো, ওভার যে পোটেনশিয়াল সেই ওভার ভোল্টেজের কারণে আমরা আলোচনা করেছিলাম যে এখানে ক্লোরিন গ্যাস অ্যাকচুয়ালি মুক্ত হবে জলের তুলনায়। জলের যে তোমার মানে জলের যে রিডাকশন পোটেনশিয়াল যদিও সেটা বেশি, অক্সিজেন জল অ্যানোডে অক্সিডাইজড হয়ে যে অক্সিজেন তৈরি করে সেটার আমরা জানি মানে কি এটাকে আমরা বলবো বাংলায় বলবো জারণ বিভবের মানে বেশি কার থেকে, ক্লোরিন সিএল মাইনাসের থেকে। কিন্তু তবুও যেহেতু ওভার পোটেনশিয়াল একটা ওভার ভোল্টেজের কারণ ঘটে কোথায়, জলের ক্ষেত্রে, সেই জন্য আসলে ক্লোরিন গ্যাসটা মুক্ত হবে। আর তাহলে এখান থেকে বুঝলাম কি যে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যা উৎপন্ন হচ্ছে, অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ভিন্নই হচ্ছে। তো আজকে পরিচ্ছেদ সংক্রান্ত যে আলোচনাগুলো আমার করার ছিল, 1-এর 15 অনুচ্ছেদে বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম। তো এখানেই আজকে লেসন শেষ করছি। সবাই প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।